গুড আফটারনুন। একটু আগেই আমরা আমাদের বিধানসভা লবিতে একটা গৌরগম্ভীর পরিবেশে আমরা একটা সভা করে এসেছি। আমাদের প্রয়াত মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়ের স্মৃতিচারণ করে এসেছি। কাজেই তার পরপরই আপনাদেরকে ডেকেছি, কিছু কথা বলতে হবে। আমার নিজের থেকে একটু যে এরকম একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে কথা বলা একটু খারাপ লাগছে, এই জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ। কিন্তু তারপরও যদি আমি না বলি তাহলে এটা একজন নাগরিক হিসাবে, শুধু বিরোধী দল নেতা হিসাবে না, একজন রাজনৈতিক নেতৃত্ব হিসেবে না, আমার সঠিক দায়িত্ব পালন হবে না। এই কারণেই আমি এই সময়টাকে ব্যবহার করার চেষ্টা করছি। সেটা হলো, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিগত কয়েক মাস ধরে তিনি প্রচন্ড পরিশ্রম করছেন। একজন শাসক দলের সর্বোচ্চ নেতা হিসাবে, আবার রাজ্যের সরকারের যে মুখিয়া বা মুখ্যমন্ত্রী হিসাবে, স্বাভাবিক, এটা তার অধিকার। এবং ত্রিপুরাজ্যের রাজনীতিতে যে নতুন একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার দলকে এখন বিরোধী দলকে মোকাবেলা করার চাইতে তাদের যে দলের এই অভ্যন্তরে, যদিও এটা বাইরে সেরকম ভাবে আসে না, কিন্তু ওনার কথাবার্তার মধ্যে মাঝে মধ্যে ধরা পড়ে যায় যে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, বিবাদ নেই, আমাদের বন্ধুত্ব ভ্রাতৃত্ব একেবারে অটুট রয়ে গেছে। আপনাদেরকে ডেকে নিয়ে ফটো তোলাতে হয়। তার চেয়ে বেশি মারাত্মক হলো যে একই মন্ত্রিসভাতে আছেন, একই জুটি আছেন, কখনো বলেন ডাবল ইঞ্জিন, কখনো বলেন ট্রিপল ইঞ্জিনের জোট, একেবারে অত্যন্ত পাওয়ারফুল জোট। কিন্তু একই জোটে থেকেও যে শরিক দলের বিরুদ্ধে আঙুল তুলে গলা ফুলিয়ে একেবারে হুঙ্কার ওনাকে ছাড়তে হচ্ছে। আর এগুলি করতে গিয়ে সেখানে এমন কতগুলি কথা তিনি বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অবশ্যই বলবেন, কিন্তু একজন মুখ্যমন্ত্রী তো, তিনি সরকারের প্রধান, তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী। কাজেই সরকারের প্রধান, দলের অন্য নেতারা এরকম অনেক কিছুই বলেন, চামড়া তুলে নেবেন, চোখ তুলে নেবেন, এগুলি আমরা খুব বেশি হিসাব নিকাশ আমরা করি না, কারণ এটা যার যার দলের রুচি, তাদের কি বলে মতাদর্শ, সে অনুযায়ী কথা বলেন। কিন্তু একজন প্রশাসনিক প্রধান, সরকারের প্রধান, মাননীয় মুখ্যমন্ত্রী সাংবিধানিক ভাবে তিনি রাজ্যের এই পলিটিক্যাল এক্সিকিউটিভদের মধ্যে সর্বোচ্চ, এটা শুধু মুখ্যমন্ত্রীকে পদকে হেয় করা না, এটা যে রাজ্যেরও সম্মানহানি হয়। একদিন কোন নাগরিক বলবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কথাগুলি বলছেন, আপনি কোথেকে তথ্য পেলেন, কে আপনাদেরকে এই সমস্ত তথ্য যোগান দেয়? কাজেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সুনাম, সরকারের সুনাম রক্ষার্থে এবং সে পদের তার যে মর্যাদা, এটা রক্ষার্থেই তিনি, তাকে যারা এই সমস্ত তথ্য সাপ্লাই করেন বিভিন্ন জায়গায় বলার জন্য, তিনি একটু সময় করে চিন্তা ভাবনা করবেন এবং রাজ্যবাসীকেও তার যে এই ভুলভাল বলা, এটা যাতে ক্ষমার চোখে দেখেন, এই জন্যই কথাটা আমি অবতারণা করতে বাধ্য হচ্ছি। যেমন তিনি ইদানিং কালে যে সমস্ত অভিযোগ করছেন, তার
শরিক দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পাশাপাশি কি বলছেন, 1980 জনের দাঙ্গা, তার জন্য সবটাই দায়ী সিপিআইএম, এবং সিপিএম এর আমলে নাকি প্রত্যেক দিন দিন দুপুরে রাতে বিরতে খুন ধর্ষণ একেবারে লাগামহীন ভাবে ত্রিপুরাজ্যে ছিল। এরপরে বলেছেন আগরতলা শহরের পাপাই সাহা হত্যাকাণ্ড, এর জন্যও দায়ী সিপিআইএম। গতকাল অত্যন্ত মারাত্মক একটা কথা বলেছেন। আমার মনে হয় আমি কেন, যারা তার মুখে ঘটনাটা শুনেছেন, এই রাজ্যের কোনো পত্রিকাতে এটা ওঠেনি, কেউ শুনেনি, যে এই কোন একজন মহিলা, তিনি অন্তঃসত্ত্বা, এবং তাকে ডেকে নিয়ে গিয়ে তার পেটে লাথি মেরে তার সন্তানকে মেরে ফেলা হয়েছে এডিসি নির্বাচনে। তারপর বলেছেন ভোটের আগে এবং ভোটের পরে লাগামহীন সন্ত্রাস হতো, শত শত বাড়ির ঘর পুড়িয়ে ফেলা হতো, দোকানপাট লুট হতো, পার্টি অফিস ধ্বংস করে দেওয়া হতো। এরপরে বলেছেন কংগ্রেসের সাথে যে সিপিআইএম বা বামেরা গত 2023-এর নির্বাচনে সিট সমঝোতা করেছে, এটা একটা অবৈধ জোট। তিনি এটার বৈধ অবৈধ এই কথা বলছেন, কোন যুক্তি জানি না। তারপরে বলছেন যে জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম এর নেতা, তিনি বিজেপি টিপরামথা জামালার তত্ত্ব, আমাদের মধ্যে কোনো এরকম বিরোধ নেই। এই জামালার তত্ত্ব নানাভাবে উস্কে দিয়ে বাঁকা পথে এই ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে জিতেন্দ্র চৌধুরী। তারপর বলেছেন 2323 এটা অন্যায় চাকরি, সিপিএম এর লোক দুর্নীতি করে, অর্থাৎ এখন যে সমস্ত অভিযোগগুলো উঠছে, পয়সা করি ইত্যাদি স্বজন প্রসূতি করে এই 2323-কে এই চাকরি দিয়ে এই অবস্থা হয়েছে। কদিন আগে বলেছেন কল্যাণপুর হত্যাকাণ্ড সিপিএমই করিয়েছে, যেখানে 26 জন এই নিরীহ লোক প্রাণ হারিয়েছেন। আর এই গত কদিন আগে জিরানিয়া সত্যেন্দ্রনগরে বলেছেন একটা জায়গাতে, রাজ্যের বামফ্রন্ট সরকার জনজাতিদের অশিক্ষিত করে রেখেছে। বিজেপি সরকার আগে আসার আগে ট্রাইবেল এলাকাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না, ট্রাইবেলদের শিক্ষার কোনো সুযোগই ছিল না। তারপরে গতকাল ছামনুতে বলেছেন ত্রিপুরা রাজ্যে এই ড্রাগস নেশা, এটা বামফ্রন্ট আমলেই ছিল, এখন নেই। ওনারা এসে জিরো টলারেন্স করে কোনো এই নেশা চাষের বা ব্যবহারের কোনো ঘটনা নেই। এরপরে বলেছেন গতকাল ছামনুতে রাজ্যে উগ্রপন্থা সিপিএম আমলেই সৃষ্টি করেছে, সিপিআইএমই উগ্রপন্থার জনক, এবং বিমল সিংহকে সিপিআইএমই খুন করেছে। তো এরকমই। আর চানমোহন ত্রিপুরা গন্ডাছড়া গত 2017 ইংরেজিতে 18 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কোন একটা নির্বাচনে প্রার্থী ছিলেন, তাকে সিপিআইএমই খুন করিয়েছে। তৎকালীন সিপিএম এর বিধায়ক, নাম বলেননি, গন্ডাছড়া বিধায়ক মানে হল ললিত মোহন ত্রিপুরাই হবে, তাকে ইঙ্গিত করেছেন, এই কথাগুলো বলেছে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিন্দা বিরোধিতা বা এই শব্দগুলো ব্যবহার প্রয়োজন আছে মনে করি না। আমি বলবো যে মুখ্যমন্ত্রী, দলের নেতারা অনেক কিছু বলবেন আরো, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার একটা সাংবিধানিক পদে তিনি আসেন, তার মুখ দিয়ে যদি এই সমস্ত অসত্য, কাল্পনিক
বাস্তবের সাথে সাদৃশ্যহীন বক্তব্য যায়, কোন নাগরিক আঙ্গুল তুলে, এটা গোটা ত্রিপুরা রাজ্য লজ্জা, শুধু বিজেপি দলের হবে না। এই জন্য বলছি, ৮০ জনের দাঙ্গা কে করিয়েছে, কেন হয়েছে, আপনারা অনেকেই জানেন। 1979-এ প্রথম এডিসি আইন তৈরি হওয়ার পর ভোট হবে। আজকে নানা নামে যারা এই বিজেপির ইঞ্জিনের সাথে আরো যে দুটা ইঞ্জিনের সদস্য যারা, তারা কোত্থেকে এসছেন? সেই সময়তে যারা টিউজেস করতেন, তাদেরও দাবি ছিল 4 দফা দাবির মধ্যে অন্যতম এডিসি। আর এডিসি তৈরি হওয়ার পর স্লোগান উঠে গেল, আগে বিদেশি বিতাড়ন, তারপরে এডিসি নির্বাচন। বিদেশি কারা? 1949 ইংরাজির পরে যারা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এসছেন তারা সবাই, এবং তাদের সন্তান সন্ততি, তাদের সকলকে ত্রিপুরা থেকে বিতাড়ন করার পর তারপরে এডিসি নির্বাচন। যদি তাই হয়, তাহলে ত্রিপুরা যে তো নন ট্রাইবাল থাকার কথাই তো না। ত্রিপুরা রাজ্য 100% না হলেও 98% হবে ত্রিপুরা রাজ্যের মধ্যে শুধু ট্রাইবেল। কেননা 1949-এর পরে যারা এসছেন তার সন্তান সন্ততি এখানে জন্মগ্রহণ করলেও তারা বিদেশি। অর্থাৎ টিউজেস এডিসি নির্বাচনের দাবি তুললেও এরা এডিসির বিরুদ্ধে। আর এই টিউজেস পরবর্তী সময়েতে আরেকটা দলের সাথে আঘাত করেছে 83 সাল থেকে। তারা কি বলেছে? 1980 লোকসভা নির্বাচনে আমাকে নির্বাচিত করে দিল্লিতে পাঠান, দিল্লিতে গিয়ে এডিসির যে আইন হয়েছে, পার্লামেন্টে পাশ হয়েছে, এই আইনটাকে রিপিল করাবো, অর্থাৎ বাতিল করাবো। মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময়তে সেই দলেরই একজন সমর্থক ছিলেন, বিজেপিতে যোগদান করেছেন সেদিন মাত্র। এবং সেই ঘটনা থেকে 80 দাঙ্গা, হ্যাঁ ঠিক, প্রায় 1400 লোক খুন হয়েছেন, ট্রাইবেল নন ট্রাইবেল ওই পক্ষেরই। দুঃখজনক, দুর্ভাগ্যজনক। 3.5 লক্ষ বাড়িঘর পড়েছে, দুর্ভাগ্যজনক। আর তিনি যাদের কারণে দাঙ্গা হলো এদের নাম উচ্চারণ করলেন না, দোষ চাপিয়ে দিলেন সিপিএমই করেছে, তিনি ব্যাখ্যা করলেন না। খুন দর্শন দিন দুপুরে নাকি হতো। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার হাতে স্বরাষ্ট্র দপ্তর, তাহলে রেকর্ডগুলো টানুন না। এটা কোনো কমিটি তৈরি করে দিয়ে একেবারে সেই 78 থেকে 88, 93 থেকে 2017 কখন হয়েছিল এগুলো? তারপরে বলছেন পার্টি অফিসে ঢুকে অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরে সন্তান মেরে ফেলার তত্ত্ব। কোথায়, কোন থানায় এফআইআর হয়েছে, কোন থানায় তদন্ত হয়েছে, কোন পত্রিকাতে উঠেছে? কোন সেই মহিলা এডিসি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিজেপির দলের এই চিহ্ন নিয়ে? তিনি বলে দিলেন। একজন মাননীয় মুখ্যমন্ত্রী এরকম বলতে পারেন? পাভাই শাহ হত্যা করেছে কারা? কারা করেছে? এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন যে দলে ছিলেন, এই দলের ভেতরে অন্তর কোন দলে হয়েছে এগুলো কে না জানে? এরপর বলছেন কংগ্রেসের সাথে অবৈধ জোট। আরে কংগ্রেস, হ্যাঁ কংগ্রেসের সাথে আমাদের মতাদর্শগত, রাজনীতিগত, সেখানে কর্মসূচিগত ফারাক আছে। এটা ঠিক জোট না, আমরা একটা সিট অ্যাডজাস্টমেন্ট করেছি। কেন? স্লোগানটা কি? রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, এখানে আইনের শাসন নেই। গত 2018 সাল থেকে এরকম কোনো খবর নেই। আর ত্রিপুরার যে সেই 14 নভেম্বর তারিখেই 5টি সিপিএম অফিসের উপর আক্রমণ,
এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আমাদের এই ত্রিপুরাজ্যে গত 7.5 বছরে একটিও পার্টি অফিস নেই যে পার্টি অফিসের উপর আক্রমণ হয়নি। কোন কোনটাতে 16 বার 17 বারও হয়েছে। আমাদের মেলার মাঠের একদিকে ডিস্ট্রিক্ট পার্টি অফিস, আরেকদিকে রাজ্য দপ্তর, দিন দুপুরে একজন গ্রেপ্তার হয়েছে, একজনের বিরুদ্ধে মামলা নিয়েছে, আর তিনি বলছেন অবলীলায় বামফ্রন্ট সরকারের সময়তে ভোটের আগে সন্ত্রাস, পরে সন্ত্রাস, আর এখন তো আগে সন্ত্রাস, পরে সন্ত্রাস, সারা বছরের সন্ত্রাস। আপনাদের চোখের সামনে দেখেছেন, সেদিন আমরা ডিজি অফিসের সামনে সভা করেছি, মিটিং শেষ হতে না হতেই তাদের সোনার টুকরো ছেলেরা স্লোগান তুলে উমুকের চামড়া তুলে নেব আমরা। এবং আজকে দেখি সেই একজন দেবতুল্য গতকাল উইকেন্ডের যিনি বিধায়ক, আমাদের মেয়র, তার সাথে কি একটা স্বদেশী মেলা না কি করবে, তিনি একদম তার বাম দিকে দাঁড়িয়ে আছেন। তো এরকমই আজকে যারা পার্টি অফিস পড়ছে, বাড়িঘর লুট করছে, খুন সন্ত্রাস করছে, মদ গাঁজা ভাঙ ট্যাবলেট পাচার করছে, কারা? হ্যাঁ, পুলিশ মাঝে মধ্যে 2 একজনকে ধরে মানুষের চক্ষুকে অন্যদিকে দাবিদা করার জন্য। একটি এনডিপিএস মামলাতে যদি সেরকম ভাবে ধরা হয়, কেন পানিশমেন্ট হয় না? এগুলি করছে। তারপরে বলছেন কল্যাণপুর কাণ্ড। কার পরিবারের লক্ষণ হয়েছে? আমাদের প্রাক্তন বিধায়ক মাখন চক্রবর্তী 26 জন লক্ষণ হয়েছে। তিনি বলছেন সিপিএম এর করিয়েছে। আমি আপনাদেরকে বলবো, অসংখ্য নাম, তারপরে প্রমিনেন্ট, যে আমাদের সিপিআইএম এর এমএলএ, এডিসি মেম্বার, নেতা তো অসংখ্য। কালিদাস দা বর্মা এমডিসি খুন হয়েছেন, আনন্দ রোয়াজা এমএলএ খুন হয়েছেন, গৌতম দত্ত এমএলএ খুন হয়েছেন, বিমল সিনহা মিনিস্টার খুন হয়েছেন, সর্বজয় রিয়াং এমডিসি খুন হয়েছেন, গান্ধী ত্রিপুরা প্রধান খুন হয়েছেন। কোন দল সরকারে থাকাকালীনও এবং সরকার না থাকাকালীনও এত স্যাক্রিফাইস, এত বলিদান কোন দল দিয়েছে? সিপিআইএম। কেন? কারণ সিপিআইএম বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই ত্রিপুরাজ্যকে, একটা সময়তে ত্রিপুরাজ্য মানুষ জানতো না, আগরতলা বললে আগরপাড়া বলতো, সেই স্থল বেষ্টিত অন্ধকারে নিমজ্জিত এই ত্রিপুরাজ্যকে বামপন্থী ফ্রন্ট সরকার বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষা, সংস্কৃতি, পরিকাঠামো উন্নয়ন, কৃষি, শিল্প যদিও সেরকম বিকশিত হয়েছে বলবো না, কিন্তু তার যে শুরুয়াত, এটাই সহ্য হয় না কায়েমি স্বার্থ। কাজেই সাম্প্রদায়িক এবং এই বিভাজনের শক্তি নানা নামে, এটিপিএলউ, টিএনভি, এনএলএফটি, টাইগার ফোর্স, আমরা বাঙালি, বিএনএলএফ, প্রত্যেকের হাতে খুন হতে হয়েছে সিপিআইএম কে, আজকে হতে হচ্ছে। এই স্যাক্রিফাইস কে করেছে? আর তিনি বলে দিলেন বেমালুম সব সিপিএম রাই করেছে। তো সিপিএম করে কি সিপিএম এর নিজের লোকদের খুন করবে? এরপর বলছে 10,323। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, সম্ভবত তিনি আইন দপ্তরেরও দায়িত্বপ্রাপ্ত, 10,323 রায় কি? এখানে ইন্টারভিউতে কোনো ধরনের ফ্ল নেই, কোন স্বজন পোষণ নেই। আজকে আকছার সারা দেশে যেটা হয়, মধ্যপ্রদেশে, আসামে, পশ্চিম বাংলাতে। কিন্তু কি দোষ ধরেছেন? যে তাদের রিক্রুটমেন্ট রুলস, সেই রিক্রুটমেন্ট রুলস তৈরি হয়েছে 1980 ইংরাজি। সেই রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী রিক্রুটেড যারা আজকে ত্রিপুরাজ্যের 1 লাখ বা তার সাথে একটু বেশি কর্মচারী এখনো যারা রিটায়ার করেননি, বিভিন্ন বয়সে আছেন, তার 99.9% সেই আর দ্বারা নিয়োজিত হয়েছে। কিন্তু মাননীয় আদালত শিরোধার্য,
আদালত হঠাৎ করে এই 10,323-এর বেলায় না এটা অন্যায়, যে রিক্রুটমেন্ট রুলসে কোনো ধরনের 10% এই ইয়ার্স এর মধ্য দিয়ে নিয়োগ হচ্ছে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইএম, আইআইটিতে ভর্তি হচ্ছে। কই সুপ্রিম কোর্ট তো ত্রিপুরাজ্যের এই নজিরকে রেখে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেনি এটা করা যায় না। নিয়োগ করার জন্য ওইখানে 26,000-এর জন্য বিবেচনা হয়েছে, আমাদের এখানে 10,323, তার মধ্যে অনেকেই মরে গেছেন, ইতিমধ্যে বেশ কিছু অন্য দপ্তরে চাকরি পেয়ে গেছেন, এখনো বোধ হয় 7,500-8,000 এরকম আছেন কিছুই পায়নি, এদের ব্যবস্থা করা হোক। আর তিনি বলে দিলেন এটা না করে তিনি গিয়ে 10,323-এর ধর্ণা মঞ্চে গিয়ে এখানে বলেছেন প্রয়োজনে সংবিধান সংশোধন করে 10,323-কে পুনর্বহাল করবেন এবং ত্রিপুরাজ্যের মধ্যে এরকম কেউ ভাতে মরবে না। আজকে কেন মরছে তার উত্তর নেই কেন? এরপরে বলছেন রাজ্যের বামফ্রন্ট সরকার উপজনজাতিদের অস্বীকৃত রেখেছে, অর্থাৎ স্কুল খুলেনি, কলেজ খুলেনি। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনারা গত 7.5 বছরে কোন স্কুলটা খুলেছেন? আপনারা স্কুল বন্ধ করেছেন। 78-এ বামফ্রন্ট সরকার আসার আগে ত্রিপুরাজ্যে ট্রাইবালদের মধ্যে শিক্ষার হার কত ছিল? আর মাধ্যমিক, 12, বিএ, এমএ, ডাক্তার, ইঞ্জিনিয়ার কতজন ছিল? আজকে ঘরে ঘরে তিনি বেমালুম বলে ফেললেন যে না সব তারা করেছেন। কি করেছেন? সরকারি স্কুল থেকে ছাত্র সংখ্যা কমছে, মাধ্যমিক 12-এর পরীক্ষার্থী কমছে, গত বছর থেকে এবছর প্রায় 20,000 পরীক্ষার্থী কমেছে এই বোর্ড এক্সামে। কোথায় যাচ্ছেন তারা? প্রাইভেট স্কুলে চড়া ফি দিয়ে ছেলে মেয়েদের পড়াতে বাধ্য হচ্ছে, কেননা সরকারি স্কুল, টিচার নেই, ব্যবস্থা নেই, বিদ্যাজ্যোতি ইত্যাদি ইত্যাদি নানা স্লোগান তুলে শিক্ষার 12টা বাজাচ্ছে, আর তিনি সেই কথা শিফরিস্তির সেকেন্ড দিচ্ছেন। তারপর বলছেন ভারত মাতা বলার অপরাধে নাকি রাস্তায় নামতে দেওয়া হয় না। কোথায়? আজকে ত্রিপুরাজ্যের মধ্যে বিরোধী দল, আমি তো বলবো 2023-এর বিধানসভা নির্বাচনের আগে এই গেস্ট হাউসে, সোনারতরী গেস্ট হাউসে যখন রাজীব কুমার নেতৃত্বে ফুল বেঞ্চ অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আসে, আমি তখন বলেছিলাম ত্রিপুরাজ্যের মধ্যে নির্বাচনের পরিবেশ নেই। সিভিল ইলেকশন কমিশন আমাকে বলছেন, মিস্টার চৌধুরী, হাউ ইউ আর লেভেলিং this complaint against the government, how you quantify this? আমি বললাম যে মাননীয় রাজীব কুমার মুখ্য নির্বাচন কমিশনার মহোদয়, আমার কথা যদি আপনি তার সত্যতা যাচাই করতে চান, ইউ প্লিজ, আমাদের সামনের দিকে তো এইদিকে পশ্চিম দিকে বাংলাদেশ বেশি দেখতে পারবেন না, এদিকে যাওয়া যাবে একদম অবধি, ওই কাতলামারা বা ইত্যাদি সিমলার দিকে, এদিকে একদম সাবরুম যেতে পারবেন, আর এদিকে উত্তর ত্রিপুরা। আপনি এটা নতুন গাড়ি ভাড়া করে একটা সিপিআইএম এর একটা পতাকা লাগিয়ে আপনি যান, ঠিক আছে, আপনার তো নিরাপত্তা দরকার আছে, দূরে দূরে সামনে পিছে নিরাপত্তা থাকুক, যাতে আপনার উপরে সেরকম না হয়। আপনি যদি এই দিক থেকে রানীবাজার থেকে ফিরে আসতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেব। আপনি যদি এদিকে বিশালগড় ক্রস করতে পারবেন, আমার কোনো কমপ্লেন থাকবে না। আপনি এদিকে মোহনপুর পেরিয়ে যেতে যদি পারেন, আমার কোনো অভিযোগ থাকবে না। আমার কথা শুনে তো তাজ্জব হয়ে গেল রাজীব কুমার এবং তার টিম। হোয়াট শকিং স্টেটমেন্ট ইউ আর গিভিং! আসলে কি তাই? পুলিশের বড় বড় আধিকারিকরা বসেছেন, তাদের দিকে তাকালেন, কি বলছেন আপনাদের সামনে? তিনি মিটিংটা স্টপ করে দিলেন, ঠিক আছে আপনি পরে আসুন, আমি একটা কথা বলছি। তিনি তৎকালীন ডিজি, আইজিদের কথা বললেন এবং তখনকার সময়কার পুলিশ আধিকারিকরা এরা
তাৎক্ষণিক জবাব দিতে পারেননি। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন, এবং স্টিল ইট ইজ প্রিভেলিং এখনো। আর তিনি বলছেন যে ত্রিপুরা রাজ্যের মধ্যে মানে ওনার আমলে আইন শৃঙ্খলা একেবারে অবাধ, ডিজি অফিসের সামনে এত পুলিশের সামনে সেখানে বিরোধী দল নেতার চামড়া তুলে নেবার স্লোগান তুলে মাইক ভেঙে ফেলে, মাথা ফাটিয়ে দেয়, একটা লোক গ্রেপ্তার সেখানে হয় না। বলছেন অবাধ গণতন্ত্র চলছে। কাজেই আমার কথা বলাই কারণে তারপরে এই চানমোহন ত্রিপুরা গন্ডা তুইসা তার মরদেহ নিয়ে তখন নাটক হয়েছে সুনীল দেওধর সহ, এবং তার অস্থি কলস গন্ডাছড়া নিয়ে বিশাল শ্রাদ্ধ করলো। ঠিক আছে, তাদের দলের লোক যদি হয়ে থাকে করেছেন, কোনো আপত্তি নেই। ত্রিপুরা রাজ্যের সমস্ত নদী ছড়া করে তার অস্থি বিসর্জন দিল। আমাদের সরকার আসতে পারলে চানমোহন ত্রিপুরার পরিবারের জন্য সমস্ত ব্যবস্থা করবেন। কই, আমি তো গন্ডা তুই সাথে যাই ইয়েতে, সে পরিবার কিছু পেয়েছে কিনা তার কথা মনে আর কেউ খেয়াল রাখেনি। আজকে নতুন করে এডিসি দখল করতে হবে। একই মন্ত্রিসভাতে আছেন তাদের মথা বিজেপি, এক শরীর বলছেন 28-28 একটা সিট ছাড়বো না, আর তিনি বলছেন যে কোনো মূল্যে 28 দখল করব। এটা মুখ্যমন্ত্রী সে ভাষায় কথা বলতে পারেন? এরপরে বলছেন জিতেন চৌধুরী মথা আর বিজেপির মধ্যে ঝামেলার তত্ত্ব দিয়ে বাঁকা পথে ক্ষমতা দখল ষড়যন্ত্র করছে। আমি খুব বিনীতভাবে ওনার কাছে তো বললে উত্তর পাবো না, আপনার কাছে বলবো, জনগণের কাছে বলবো যারা আমার বক্তব্য শুনছেন। বলছেন জিতেন চৌধুরী তো মথা না দাঁড়ানোর কারণে জিতে আসছে। এটাই তো সত্য কথাটা। মথা যদি 20টা বিধানসভা সংরক্ষিত কেন্দ্রের অতিরিক্ত জেতার 1% সম্ভাবনা না থাকলেও আরো 22টা সিটে দাঁড়িয়েছেন। কেন দাঁড়িয়েছেন? না দাঁড়ালে সেখানকার ট্রাইবেলরা তাদের কাছে অপশন যেত কাকে ভোট দেবেন, বিজেপিকে না সিপিএম কে না কংগ্রেসকে, এবং তখন আলটিমেট চয়েস হতো সিপিএম। সাবরুমে যেমন আমি জিতেছি, মথার দয়া নয়। সেখানে আমার কেন্দ্রে গিয়ে এই মথার সুপ্রিমো আমার কেন্দ্রে ঠিক না, মনো কেন্দ্র পাশের কেন্দ্র, এখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছে যে ত্রিপুরা মথা আমরা দাঁড়িয়েছি, যদি ত্রিপুরা মথা ক্যান্ডিডেট না থাকে এটা তোমাদের খুশি, বলেনি তো সিপিএম কে ভোট দাও, জিতেন চৌধুরীকে ভোট দাও। তো এটাই বাস্তবতা যে মথা যদি এরকম গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এই মানে কি বলে এই ফেক আওয়াজ না তুলতো, 22টা কেন্দ্রে যে ত্রিপুরা মথাতে ভোট দিয়ে ভোট নষ্ট হয়েছে, এই ভোটের অধিকাংশ সিপিএম এর করে যেত সাবরুমের মতো, এবং এই 22টা কেন্দ্রে সিপিএম জিতত। তাহলে সিপিএম 13টা পেয়েছিল, আরো 22, 35, কংগ্রেস 3। আজকে অনিবার্যভাবে বিজেপির পতন ঘটত, সিটে হয়তো 1-2টা সেদিক হতো। এটি তো বাস্তব। আর তিনি বলছেন ষড়যন্ত্র। কেন ষড়যন্ত্র করব? তোমাদের দুই দলের মধ্যে দহরম মহরম কিলাকিলি, তোমরা বলছো ত্রিপুরা রাজ্যের দোস্তি দিল্লিতে গিয়ে না, ত্রিপুরা রাজ্যের কুস্তি দিল্লি থেকে দোস্তি। তোমরা তো ত্রিপুরা রাজ্যের মধ্যে দুস্তিও করছো, কুস্তিও করছো। আমাদেরকে বলছো তোমরা অবৈধ জোট, আর তোমাদের এটা কি সুবিধাবাদী? আমাদের কোনো অবৈধ জোট না, আমরা পরিষ্কার রাজনৈতিক রোডম্যাপ দিয়েই যে না, গণতন্ত্র রক্ষায়, সংবিধান রক্ষায় আমাদের মধ্যে কংগ্রেস সিপিএম এর মধ্যে ফারাক সত্ত্বেও আমরা একসাথে দাঁড়িয়েছি, কেননা গণতন্ত্র না থাকলে কোনো দল থাকবে না। তো এটাই আমার বলা যে মাননীয় মুখ্যমন্ত্রী
এভাবে অনর্গল অসত্য কথা বলছেন, বাস্তবের সাথে যা সহ্যহীন, এবং কিছু লোক তাকে তথ্য সাপ্লাই করছেন। আমার করজোর অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীকে, প্লিজ, আপনি যেমন বিজেপি নেতা, কিন্তু আপনাকে বেশি বেশি উচ্চারিত হয়, আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এরকম যে সত্যের অপলাপ করবেন প্রতিদিন, এটা রাজ্যের কলঙ্ক। এই কলঙ্ক যাতে না হয়, আমি মুখ্যমন্ত্রীর চেয়ারকে বিশুদ্ধ রাখার জন্য, বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্যই আমার আজকে বিধানসভাতে একটা গৌরগম্ভীর স্মরণ সভার পর এটা করতে বাধ্য হলাম। এটা থেকে মুখ্যমন্ত্রী বিরত হন, নতুবা আপনিও এমনি আস্থা করে গেছেন, বেশি দিন থাকবে না, আস্থা করেই মানুষ আপনাকে বিচার করবে। এই তো মুখ্যমন্ত্রী, মুখে যা বলে তা বলে, মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও তার কাছে ত্রিপুরার ইতিহাস জানা নেই, ত্রিপুরার রাজনীতি জানা নেই, এই কথাই বলবেন। এটা একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে এরকম ধারণা হওয়া উচিত নয়। এই হলো মোটামুটি ভাবে আমার বক্তব্য। So, what is this press conference about? And in the recent times, the chief minister has given a lot of allegations, especially against the CPM. When about the violence, we asked, the chief minister categorically says this is the culture that use or the people of Tripura has inherited from the left. How do you react to it, and how do you see the alliance between the two alliance partners, those alliance and what else say holding the government? Then, since March 2024, they came in the surface, and officially their alliance they have formed, and Tripura Motha also joined in the cabinet. Now, since that day one, there has been conflict between the Tripura Motha and BJP, if not at the top, at the bottom level. And now it has reached to the extent that each and every day there are blood shedding. Tripura Motha supporters are arsoning the BJP party officials. BJP supporters, they are setting fire to the Tripura Motha, and every day even they are challenging Chief Minister not to enter into the TTIDC areas. They are not me. Each and every right-thinking people, the innocent citizen of people, they are worried by witnessing all this thing. But still, these two parties are continuing there in the cabinet. And none other than the Chief Minister and Tripura Motha's Supremo. They are blaming to each other vehemently by using all unparliamentary rough words that they will be, that is what to say, they will be skin out, and so many things they are uttering like that, unparliamentary and unethical thing. While they are in this situation, now the state, which party, CPIM and left, sacrificed a lot to combat the insurgency. Dozens of our leaders, including minister, MLA, ADC member, etc., they are martyred by the then all these extremist forces. And Honorable Chief Minister, who is in charge of the Home Minister, he is leveling the all allegations against us. Then he is saying that CPIM, they are conspiring by putting these two parties, Tripura Motha and BJP, and some sort of environment creating to loggerhead them, fight each other. We want to grab the power from the back door. Why? We are fighting
against the both Bharatiya Janata Party and Tripura Motha, because these two party, one party looting all the resources of the state, that is in the non-NDC areas, and another party, Tripura Motha, they are looting the TTIDC. Both party are corrupt. Both party, all some sort of their elements, they are enjoying the unparliamentary, what I'll say, way of governance. This way, by violating all norms, they are looting the state exchequer. And today in the state, because of that, unemployment, then anarchy, etc., the drug abusing, then rape, gang rape, all kinds of the lawlessness. Now it is being only 44-45 lakhs population, but we are topping at the national level. NCRB report also corroborating to that. And Honorable Chief Minister, all blaming with all obnoxious allegation against them, that this and that, all done by CPIM. So there, I have been compelled to invite our media people that okay, since we are opponent party, the CPIM, our opponent party, BJP, they will oppose us. That is normal. We don't, that is we don't bother for that. But Dr. Manik Shah, Honorable Chief Minister, he is not only the BJP party leader, he is Chief Minister. He is head of this constitutional post. He is holding the chair of the Chief Minister. So tomorrow, any citizen that raise their finger, what, Honorable Chief Minister, you are leveling all this baseless thing, it will be very much defame for the state. So, to protect the, what I'll say, dignity of the chair, I have been compelled to tell him that, please, who are supplying you all these wrong informations, you be alert. You should be corrected, because you are holding the chair of the Chief Minister. This is the reason behind that I have been compelled to invite you and spell out all this thing. Sir, the TTEDC is very close, and one issue that will be very much dominating is the script issue. So, what is your party's stand on the Roma My script? party's stand was and is, and it has been, that the majority of the Cockburg speaking people, their choice should be given that honor. So if today, if majority of the Cockburg speaking people, if their choice is Roman, there should be Roman. If their choice is Devnagari, it should be Devnagari. If their choice is something new, what Chief Minister is arguing now, why not you are that innovating the new script? So it is to be decided not by any Chief Minister or anybody else. It is to be decided by the people belonging to that linguistic group. So let government take decision by any means, hold a referendum on the script issue, that majority of Tripura's Cockburg speaking people, which script they want. So my party and my choice, my vote is for that only. What is the process out for that? Whatever, government will decide it. Government will decide it. Any suggestion from your side? No, government could take any, government can took like the, that is some election held in big states like Andhra Pradesh, Telangana, Maharashtra, etc. Other than the legislative assembly, there are some other room
for electing the teachers or others. So like that, they could formulate something. And if they are the majority, they want that X or Y. So that majority should be granted. Is it some voting system, sir? Are you suggesting some? No, whatever. Government to decide it, not me. If government asks me to give any suggestion, definitely I will try out that time. এই ইস্যুটা একটু বাংলা থেকে। না, আমি বলছি ককবরক ইস্যু নিয়ে এখন বিজেপি এবং ত্রিপুরা মাথা উভয় দলেই একটা রাজনীতি করছে। আবার দু দলেই একসাথে সরকারে আছে, দু দলেই জোট। এটা তো তাদের সেই উচ্চস্তরে অ্যাক্রস দ্য টেবিল এটা সলিউশন করার কথা। এটা না করে ত্রিপুরা মাথা অল্প বয়সী ছেলেদেরকে মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে রাস্তা রুখো, এমনকি ওই অ্যাম্বুলেন্স, জলের গাড়ি, জরুরি পরিষেবা এগুলো বন্ধ করে দিচ্ছে। ইদানিকালে হয়েছে এগুলো। আর এদিকে মাননীয় মুখ্যমন্ত্রীর দল বা মুখ্যমন্ত্রী মহোদয় স্বয়ং বলছে তোমরা নতুন স্ক্রিপ্ট আবিষ্কার করো। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বলবো যে ত্রিপুরাজ্যের যে ভাষা গোষ্ঠী মানুষ, তারা যে স্ক্রিপ্ট চায়, আমাদের বামফ্রন্ট সরকারের পলিসিও তাই ছিল। আমাদের সময়েতে বাংলা এবং রোমান উভয় স্ক্রিপ্টেই বই লিখত, উভয় স্ক্রিপ্টেই পরীক্ষায় বসত, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল লেভেলে। আমরা তখন কেননা বাংলা স্ক্রিপ্টের পক্ষে অনেকে ছিলেন বলে আমরা বাংলাকে বাদ দিয়ে আমরা একসাথে রোমান করিনি, কিন্তু বলেছি যে ভবিষ্যতে ককবরক স্পিকিং পিপল ঠিক করবে তাদের স্ক্রিপ্ট কি হবে, আমরা না। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ উল্টা জিনিস বলে এই দুইটা দল একটা হঠকারী রাজনীতি করছেন। আমি বলবো সরকার একটা মেকানিজম করো, একটা রেফারেন্ডাম করো, ত্রিপুরাজ্যের ককবরক স্পিকিং পিপল তারা কোন স্ক্রিপ্ট চায়, বাংলা না রোমান না দেবনাগরী না মুখ্যমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী নতুন কিছু তৈরি করা, সেখানে মেজরিটি যেটা চাইবে এটাই হোক। এটা না করে অযথা ত্রিপুরাজ্যের জনগণকে হয়রানি করা, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত নয়। Coming to little out from the state, our neighboring is Bangladesh, and recent time we have seen lot of activities, particularly the minorities are attacked there. What is the party's view on that? Definitely, it is internal affairs or internal matter of Bangladesh. But being neighbor and being this entire globe, the world, it is one family in this era of the science and technology. And in the time memorial, we the Indians, our forefathers have a doctrine on that. Basu Daiva Kutumbakam. Whole country, whole world, we are member of one family. So what happening in Bangladesh, it is very unfortunate, not desirable. That in the name of the religion, there how the minorities are being attacked. Gruesomely, they are being hanged and burned alive in this era of 21st century. It is a barbarism. It should be stopped. And we, India, either it is in Bangladesh or 2 days ago what happened there in Venezuela, we can remain mum on that. Humanity should speak out, raise our voice. Either it is in Bangladesh or Pakistan or Myanmar or Latin America, anywhere. So we are, and Bangladesh our neighbor. So whatever happening there, that what else reactions, directly, indirectly, it comes upon us. So in
They are peace loving. They are not enemy of India, enemy of any particular religion, and they will rise on the occasion, we believe. And from here, we extend our solidarity to Bangladesh or Latin America, wherever.